বন্ধুরা, আজকে আমরা করবো হচ্ছে চলতরিতে অঙ্কগুলো। ঠিক আছে, আজকে থার্ড পার্ট মানে লাস্ট পার্ট। ঠিক আছে, আজকে মোটামুটি আলো আর তড়িতে সবার অসুবিধা হয়, এই দুটো চ্যাপ্টার আমি করে দিচ্ছি। এরপরে এরপরে যে 7 দিনের মতো পরীক্ষা আছে, এর রুটিন কেমন হবে বা এতে আমরা কিভাবে কি করতে পারি যাতে পরীক্ষায় আমাদের আউটকাম অনেক বেশি আসে বা আউটকাম 99.95% থেকে 100% কি করে আসে তার উপরে আমি ভিডিও করব। আর কিছু বোনাস প্রশ্ন বা যে চ্যাপ্টারগুলো বাকি আছে তার উপরে একটা সাজেশনের মতো দিয়ে দেবো আর কি, চটজলদি করে দিয়ে দেবো। এই দুটো চ্যাপ্টার অসুবিধা হয় বলে আমি শর্ট রিভিশনের সাথে আমরা যে আলোচনাগুলো করেছিলাম, শর্ট রিভিশন করেছিলাম, সাথে সাজেশনটাও করেছিলাম। ঠিক আছে, আলো থেকে এর বাইরে 1 ঘন্টার ভিডিও হয়েছে অঙ্ক নিয়ে, তড়িৎ নিয়েও প্রায় 1 ঘন্টার মতনই ভিডিও হবে হয়তো, এর বেশি আর কিছু করার দরকার নেই তোমাদের। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মুখস্থ করা, যেমন সমযোজী বন্ধন, তৈজযোজী বন্ধন আর কি। অঙ্ক 2 জায়গা থেকে অঙ্ক আসবে, তড়িৎ ক্ষমতাকে একটাই অঙ্ক করাবো, এই একটা অঙ্কই দেবে পরীক্ষায় যদি দেয়, নাহলে ওর বাইরে কোনো অঙ্ক আসবে না। রোদ থেকে সাধারণত আমাদের অঙ্ক করতে হয়, রোদে বিভিন্ন অঙ্ক আমরা করব, সেই অঙ্কগুলো আজকে আমরা দেখে নিচ্ছি। রোদেও 2 রকমের অঙ্ক আসে, একটা হচ্ছে আমি লিখেই দিয়েছি V=IR, এই সূত্র মোটামুটি 8টা থেকে 9টা অঙ্ক করব আমরা, আর 1টা থেকে 2টো অঙ্ক করবো, তাহলে চরিত মানে 10টা অঙ্ক এনাফ। এর বাইরে কোনো অঙ্ক কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি মোটামুটি টাইপের মধ্যে করাচ্ছি, কোনো টাইপে 2টো, কোনো টাইপে 3টে অঙ্ক, আর কোনো টাইপে 1টা 2টো অঙ্ক করাবো। 7-8টার বেশি অঙ্ক হবে না। এই 7-8টা অঙ্ক চলো আমরা দেখে নিই। দেখে নিলে আমাদের মোটামুটি ভৌতবিজ্ঞানের যে ভয় সেগুলো সব কেটে যাবে, আর আমরা অঙ্ক করব ভিতরে। তাহলে চলো আমরা প্রথম অঙ্কে যাচ্ছি। আমি তাহলে প্রথম অঙ্ক, আমার কাছে প্রশ্নগুলো করা রয়েছে 10 থেকে 12টা। আমি এই প্রশ্নগুলো দেখে এক একটা করে অঙ্ক করে দিচ্ছি। এই প্রশ্নটা আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই পেয়ে যাবে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার পরে এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে, বা আমি করাচ্ছি সেখান থেকেও প্রশ্নটা আলোচনা করবো, মুখে বলবো, সেখান থেকে তোমরা লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন আমাদের যেটা একদমই প্রথমেই আমরা করবো হচ্ছে এই সূত্রটাতে অঙ্ক। প্রথমেই আমরা এই সূত্রটাতে অঙ্ক করব। তাহলে প্রথমে যে রোধের অঙ্কগুলো আমরা করছি, সেই রোধের অঙ্কের সূত্রগুলো আমরা তাহলে চলো একবার লিখে নিই। প্লাস 1/R3, সাধারণত দুটো যদি দেয় তাহলে এর একটা শর্ট মেথড আছে, দুটো যদি দেয় তাহলে আমাদের আমরা কি জানি, R প্যারালাল ইকুয়াল টু R1 ইন্টু R2/R1 প্লাস R2। এই সূত্রটা কি করে আসে, কিছুই না, দুটো মানে এইটা, তো এটাকে আমি যদি আমরা লসাগু করি তাহলে কত হয়ে যাবে, R1 R2টা নিচে থাকবে আর উপরে R1 প্লাস R2 হবে। এবার এটা যেহেতু ইনভার্স আছে, অনন্যক আছে, এটাকে পাল্টে দিলে নিচেরটা উপরে চলে যাবে, তাই R1 ইন্টু R2টা উপরে চলে গেছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে অঙ্কগুলো সব এক এক করে দেখে নেব। ঠিক আছে, নষ্ট ভোল্ট, এই সমস্ত জিনিসগুলো আছে এখানে, তাহলে আমরা পরপর যা দেবে বইতে চুপচাপ সেগুলো লিখে নেব, আর এই সূত্রগুলো একবার মনে করে নেব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলেছে মেইনের সাথে 200 ভোল্ট আছে, ভোল্ট মানে দেখেই বুঝতে পারছি 200 ভোল্ট আছে, একের দিকের অঙ্ক, আর তার সাথে বলেছে 1 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে I ইকুয়াল টু কত বলেছে, 1 অ্যাম্পিয়ার বলেছে। তাহলে এবার এখান থেকে আমরা রোধ বের করে নিতে পারি। কিভাবে রোধ বের করতে পারি দেখো, আচ্ছা সূত্র একটাই মনে করবে, দ্বিতীয় কোনো সূত্র রাখবে না। ঠিক আছে, এই একটাই সূত্র। তাহলে আমরা কি জানি, V ইকুয়াল টু IR। হ্যাঁ, অনেকে এইটাকে যেহেতু আর দেওয়া নেই, R ইকুয়াল টু V/I লেখে, ওইভাবে না, তোমরা একটাই সূত্র মুখস্থ করে নেবে। এরপরে সূত্র বসিয়ে আমরা তো ক্যালকুলেশন করতে জানি, সেইভাবে ক্যালকুলেশন করতে। তাহলে V ইকুয়াল টু কত বলেছে, 200 বলেছে। I ইকুয়াল টু কত আমরা জানি না, জানি তাই তো, 1 বলে দিয়েছে, ইন্টু R। আর এর ভ্যালু তাহলে কত হবে দেখো, আর এর ভ্যালু যদি বলি এটা গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, মানে এত ওহম। আচ্ছা, এইখানে কোথাও তোমরা অঙ্ক করার সময় কোনো একক লিখবে না, তাহলে একক লিখলে বুঝতে পারবে না কাকে কিভাবে চেঞ্জ করবে। একবারে সব থেকে ভালো হয় এবং কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, সেটা হচ্ছে যেটা মান বের করবে তার তো সূত্র আমরা মানে তার তো আমরা একক জানি, একক ওইখানেই লিখে দেবে, আর কোনো চিন্তা নেই। তাহলে আর পেয়ে গেছি। এবার বলেছে ওই বাতিকে যদি 110 মেনের সাথে যুক্ত করি ভোল্ট। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি করবো, ভি এবার এখন কি বলে দিয়েছে, এখন আমাদের ভি বলে দিয়েছে 110 ভোল্ট। ঠিক আছে, আর হচ্ছে আর এর ভ্যালু তো আমরা জেনে গেছি যে ওইটা যদি অত হয় তাহলে এত ওহম। তাহলে এখান থেকে আমাদের আই বের করতে বলেছে। ঠিক আছে, আই ইকুয়াল টু জিজ্ঞাসা করেছে, সেই একই সূত্র, ভি ইকুয়াল টু IR। এখান থেকে ভি কত বলেছে বলো, 110 ইকুয়াল টু আই কত বলেছে বলো, আই এর ভ্যালু বের করতে বলেছে উনি, তো আর মানে হচ্ছে 200। তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কত হবে, 110/200 মানে 11/20। এবার আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে দেখো, নিচে 10 আছে, 10 গুণিত 2, তাহলে 2 দিয়ে 11কে ভাগ করে দিলে আমাদের কত হচ্ছে, 5.5, আর নিচে এখনো 10 রয়েছে, তাহলে কত হবে, 0.55। আই বের করছি মানে অ্যাম্পিয়ারের চিহ্ন দিয়ে দেবো, তাই না? এটা কিছুই করিনি, ডাইরেক্ট গুণ না করলে আমি এটা 2 গুণিত 10 করে নিয়েছি। তাহলে এটাকে যদি 11 2 গুণিত 10 করে দেখো, তাহলে 2 দিয়ে ভাগ করে এটা লিখেছি। 10 দিয়ে কেন 10টা রেখে দিয়েছি ডাইরেক্ট ভাগ না করে, কারণ যদি 10 রাখি তাহলে দশমিকটা বাঁ দিকে ডান দিকে সরিয়ে আমাদের কি যায়, ক্যালকুলেশন হয়ে যায়, সেই জন্য আমি 10টাকে রেখে দিয়ে 2 দিয়ে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটাকে দেখো আমরা করবো, দ্বিতীয় অঙ্কটা অনেক সহজ অঙ্ক। হ্যাঁ, এখানে বলেছে 220 ভোল্ট, আর এদিকে বলে দিয়েছে দেখো 220 ভোল্ট আর 6 ওয়াট, আর এর সাথে বলে দিয়েছে 110 ভোল্ট আর হচ্ছে 60 ওয়াট, এটাও 60 ওয়াট, এটাও 60 ওয়াট। আচ্ছা, এখানে দেখো এটা পি বলে দিয়েছে, পাওয়ার মানে তড়িৎ ক্ষমতা,
এটাও পি বলে দিয়েছে, পাওয়ার, তড়িৎ ক্ষমতা। ঠিক আছে, এই দুটো দিয়ে আমরা অঙ্ককে অনেক সহজভাবে বের করতে পারি। দিয়ে বলেছে এদের রোধের অনুপাত বের করতে, এদের রোধের অনুপাত বের করতে। আচ্ছা, পি ইকুয়াল টু আমরা যে সূত্রটা জানি, চলো এখানে লিখে নিই। পি ইকুয়াল টু আমরা কি জানি, ভি স্কোয়ার বাই আর জানি না, তাহলে এখানে আমার পি কত হবে, পি ওয়ান ইকুয়াল টু এখানে আমরা বের করে নিচ্ছি, দেখো ভি স্কোয়ার ভোল্ট মানে 220 গুণিত 220, স্কোয়ার মানে কি দুবার গুণ, আর 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 মানে কত, আর মানে হচ্ছে রোধ, তাই না? আর মানে কত বলেছে এখানে, রোধ, তাহলে এখানে আর ওয়ান। আচ্ছা, পি ওয়ান এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে, পি ওয়ান এর ভ্যালু 60 বলে দিয়েছে না, 60। আমরা দেখো এখানে একটাতে একক লিখিনি, তাহলে আর ওয়ান কত হবে, এইটা নিচে চলে আসবে, তাই না? তাহলে 220 গুণিত 220 বাই 6, এখান থেকে আমরা একইভাবে আর টুটা বের করে নিতে পারবো। তাহলে আর টু ইকুয়াল টু 110 গুণিত 100, 110 বাই কত হবে 60, 60 মানে কত হচ্ছে 60, মানে সেই একই জিনিস। দেখো 11 11 কত, 121 বাই নিচে কত হচ্ছে 3 হচ্ছে, 121 বাই কত হবে 3 হবে, তাই না? 121 বাই 3 হবে। আচ্ছা, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য থাকবে, এত ওহম। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই নিচেটা দুজনেরই সমান, উপরটা এ বড়, মানে আর ওয়ানটা এখানে কি পাচ্ছি আমরা, বড় পাচ্ছি। আর এইটাকে ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ অনুপাত বের করেছে। আমাকে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে এই রোধ আর এই রোধের মধ্যে কোন রোধটা বড় হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কোন রোধটা বড় হবে আমরা বের করে নেবো, এ বড় মানে এ বড়, কিন্তু এখানে আমাদের অনুপাত বের করতে বলেছে, সিম্পল ব্যাপার। অনুপাত মানে কি, বাই, তাহলে আর ওয়ান বাই আর টু, তাহলে আর ওয়ান এইটা, তাই না, 24 20 বাই 3, আর আর টু মানে এইটা, এটা নিচে লিখতে হতো, কিন্তু নিচের জায়গায় আমরা উল্টে ডাইরেক্ট কি করতে পারি, গুণ আকারে লিখতে পারি। 3 3 কি হবে, কেটে যাবে, 0 0 কি যাবে, কেটে যাবে, 11 দুগুণে কত হবে 22। তাহলে আর ওয়ান ইস টু আর টু যদি আমরা কত নিই, নিচে কত হচ্ছে 1, মানে 2 ইস টু কত হচ্ছে 1, আমাদের এই অঙ্ক। এরপরে 3 নম্বর অঙ্ক আমাদের বলেছে একটি পরিবাহীর রোধ অন্য একটি দ্বিগুণ, দুটি পরিবাহী প্রান্তের বিভব পার্থক্য একই হলে, মানে ভি এ, দেখো আমি বলেছি কি সব লিখে নেবো। তাহলে আমাদের দুটো পরিবাহী বলেছে না, প্রথম পরিবাহী এখানে আমরা নিচ্ছি, প্রথম পরিবাহী, আর এটা হচ্ছে দ্বিতীয় পরিবাহী। দেখো প্রথম পরিবাহী হলো আর দ্বিতীয় পরিবাহী হলো, প্রথম পরিবাহীর যে রোধ হবে দ্বিতীয়টার দ্বিগুণ হবে, তাহলে প্রথম পরিবাহীর রোধ আমরা আর ধরছি, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমরা আর টু ধরছি, তাহলে আর টু ইকুয়াল টু বলেছে এর দ্বিগুণ, মানে হচ্ছে 2R1, আর এর ভ্যালুটা আমরা কি ধরছি, আর ধরি, ঠিক আছে? তাহলে এটা আর ওয়ান যদি হয়, তাহলে এটা 2R1 হচ্ছে, ঠিক আছে? মানে এটা আমরা যদি আর ধরি, তাহলে এটা 2R হচ্ছে, বুঝতে পারলাম? কারণ এটা বলে দিয়েছে বইতে যে একটি তারের মধ্যে, সরি, একটি পরিবাহীর রোধ অন্যটির দ্বিগুণ হলে। এবার বলছে এদের বিভব পার্থক্য দুজনেরই সমান, তাহলে এইখানে ভি ওয়ান ইকুয়াল টু কত, ভি, এখানে ভি টু ইকুয়াল টু কত, ভি হবে। এবার বলছে তাদের তড়িৎ প্রবাহের মাত্রার অনুপাত, তড়িৎ প্রবাহের মাত্রা। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা মানে কত, আই ওয়ান ইকুয়াল টু, জানি না আমরা, তাই না? তাহলে আমাদের কি জিজ্ঞাসা করেছে, আই ওয়ান, আর হচ্ছে অনুপাত বলেছে না, বাই আই টু, এটা ইকুয়াল টু জিজ্ঞাসা করেছে। দেখো কিছুই নেই, ভি ইকুয়াল টু আই আর, আর কিচ্ছু নেই তো, তাহলে ভি ইকুয়াল টু ডাইরেক্ট আমরা আই আর দিয়ে করবো। তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু আই আর, তার মানে এই ক্ষেত্রে আমরা, এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো, ভি ওয়ান ইকুয়াল টু আর ওয়ান আই ওয়ান। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভি ওয়ান ইকুয়াল টু আর ভি টু ইকুয়াল টু আর টু আই টু, সিম্পল ব্যাপার। তাহলে এখানে ভি ওয়ান ভি টু এবার সব ভ্যালুগুলো বসাও, তাহলে আমরা এবার বাঁ দিক ডান দিকগুলো কি করতে পারি, সমান করে নিতে পারি। তাহলে এদিকে ভি ওয়ান মানে ভি, এদিকেও কি হবে ভি, আমরা সোজা লিখছি ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু আর ওয়ান বাই আই ওয়ান বাই আর টু বাই আই টু। আমরা যদি এটাকে ভাগ করি বাঁ দিক, তাহলে ডান দিকটা ভাগ করবো, সেটাই করেছি। ভি ওয়ান ভি টু দুটোই কি ভি, তাহলে ভি বাই কত হবে ভি, এদিকে আর ওয়ান এর ভ্যালু কত আছে আর, ইন্টু আই টু, আই ওয়ান এর ভ্যালু কত আছে জানি না, সেটাই অনুপাতে লাগবে। আর টু কত বলে দিয়েছে, টু আর, এটা বলে দেওয়া ছিল, বাই আই টু। এবার দেখো ভি বি কেটে গেল, আর আর কি হবে, কেটে যাবে। তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমরা আই ওয়ান বাই আই টু কত পেলাম, আই টু এর সাথে 2 গুণ আছে, তাহলে উপরে 2 নিচে 1, তাহলে আই ওয়ান ইস টু আই টু কত হবে 2:1, তাই না? মাধ্যমিকে সাধারণত এরকমই দেয়, সূত্রগুলো তোমরা শুধু পরপর মানগুলো বসিয়ে দাও, মান কোথায় পাবো, খাতায় দেওয়া, মানে প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্ন দিয়ে দেখবে কি কি দিয়ে আছে, বসাবে, বসালেই তুমি বুঝতে পারবে যে কোন সূত্রটা কাজে লাগবে, দেখেই বোঝা যায় এই অঙ্কগুলোতে, ঠিক আছে? তো তাকে আমরা টেনে যদি কি করি, দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ করি, তাহলে অন্তিম রোধ কত হবে। দেখো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট মানে কি, এটা 99% সম্ভাবনা আছে অঙ্কটা, হ্যাঁ? বলছে 6 ওহম একটি ধাতব তারকে আমরা টানলাম। ধরো তাহলে প্রথমে আমাদের তারটা কি ছিল, এরকম একটা তার ছিল, এটাকে আমরা কি করেছি, টেনেছি, টেনে বলিয়ে দিয়েছি, হ্যাঁ? বলানোর পরে কি হয়ে গেছে, আরো রোগা রোগা হয়ে গেছে, রোগা হয়ে একটু লম্বা হয়ে গেছে। আচ্ছা বলো তো, এখানে রোগা তো হয়ে গেছে, ভালো কথা, এর কি আয়তনের কোনো পরিবর্তন হয়েছে? নিশ্চয়ই না। অনেক সময় বইতে না প্রশ্নেই বলে দেয় যে আয়তনের কোনো রকম কোনো পরিবর্তন কিন্তু হয়নি। আচ্ছা, তারটা আমি কি পাল্টেছি? নিশ্চয়ই না। তার মানে এর উপাদানটাও সেম, উপাদান সেম হয়েছে, ঠিক আছে? তাহলে উপাদানও এখানে সেম পাবো, আবার আমরা এর আয়তনও সেম পাবো, কারণ শুধু টেনেছি, আর টানলে কি হয়, একটা মোটা জিনিস টানলে রোগা হয়ে যায়, মানে
ওর যে লম্বচ্ছেদের ক্ষেত্রফলটা রয়েছে না, সেটা কি হয়ে যাবে, এত মোটা থেকে এইটুকু সরু হয়ে গেছে। আর লেন্থ যেটা ছিল সেটা হয়তো এইটুকু ছিল, এখান থেকে এইটুকু হয়ে গেছে। এই জিনিসটা আমরা দেখে নেব, ঠিক আছে। তাহলে 6 ওহম ছিল, এবার বলেছে টানা হবে। ভালো কথা, দুটোরই ভলিউম আমরা বের করছি। দেখো ভলিউম মানে কি হয়, ভলিউম মানে হচ্ছে এরিয়া ইন্টু ওর যে লেন্থ, তাই তো। তার মানে কত হবে, পাই R1 স্কোয়ার ইন্টু L1। কারণ এর দৈর্ঘ্য আমরা কি ধরেছি, পাশে লিখে নেবে, এর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, এর দৈর্ঘ্য L1, এর ব্যাসার্ধ কত, R1। এবার দেখো এইখানেও ভলিউম কি হবে, এটা V2 আর এটা কি V1। এখানেও ভলিউম কি হবে, পাই আর স্কোয়ার মানে R2 তার স্কোয়ার ইন্টু L2, লেন্থ, এর লেন্থ L2 হয়ে গেছে। কেন L1 L2 লিখেছি, কারণ প্রথমে যে লেন্থ ছিল, লেন্থটা এখন বেড়ে গেছে, ঠিক আছে। কারণ আগে এইটুকু লম্বা জিনিসটা আমরা টেনে এখন এত বড় করে দিয়েছি, তাহলে দুটো লেন্থ আলাদা, লেন্থ আলাদা মানে দৈর্ঘ্য আলাদা, দৈর্ঘ্য আলাদা হলে তাকে আমরা দুটো আলাদা আলাদা রাশিতে ধরবো। আচ্ছা, পাই আর স্কোয়ার কেন লিখেছি, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথমে এত মোটা ছিল, এখন এইটুকু হয়ে গেছে, সেই জন্য টানাতে। তাহলে এই দুটোই তো সমান। এবার কি ভলিউমটা অপরিবর্তনীয়, অপরিবর্তনীয় কি ভলিউম মানে হচ্ছে আয়তন, অপরিবর্তনীয় আয়তন। আয়তন যদি পরিবর্তন না হয় তাহলে V1 সমান V2 হবে, মানে পাই আর স্কোয়ার ইন্টু L1 ইকুয়াল টু, এটা কত হবে, পাই R2 স্কোয়ার L2। ভালো কথা। এবার অঙ্কটাতে দেখো বলেছে আরটার ভ্যালু বলে দিয়েছে, আর অন্তিম রোধ কত আমাকে জিজ্ঞাসা করেছে, তাই না। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, দুই দিকের পাই পাই কেটে যাবে, তাহলে R1 স্কোয়ার বাই আমি R2 তার স্কোয়ার একবারে করে নিচ্ছি, এই দুটোকে স্কোয়ার আকারে লিখছি। দেখো R1 এর সাথে L1 গুণ আছে, তার মানে এটা উপরে চলে গেছে, মানে L1 টা কোথায় চলে আসবে এখন, নিচে, আর L2 কোথায় চলে আসবে, উপরে। এবার আমাদের বলেছে যে এর রোধ যা ছিল, এবার রোধটা বের করতে বলেছে। তাহলে দেখো অন্তিম রোধ বের করতে বলেছে। তাহলে আমরা সব ক্ষেত্রে যদি এদের রোধটা বের করি, তাহলে রোধের সূত্র আমরা কি জানি, রোধটা দেখো এখানে কোথায় আছে, এই যে, তাই না। দেখো আমাদের অঙ্ক পাল্টে গেছে, এখন আমাদের এই সূত্র দিয়ে অঙ্ক হবে। আচ্ছা, সবার রোধাঙ্ক সেম হবে, কেন সেম হবে রোধাঙ্ক, তোমাদের আর বলার কোনো প্রয়োজন নেই। তার কারণ উপাদান একই, আর যখন একই উপাদান হবে তখন তার রোধাঙ্কটাও কি হবে, ধ্রুবকই হবে। তাহলে আটটার জায়গায় যদি রোধাঙ্কটা ধ্রুবক হয়, আর এল আর এল এ মানে কি, এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না, যেটা আমরা ভলিউম দিয়ে করছিলাম। তাহলে এই সূত্র থেকে আমরা যদি ব্যাপারটা বের করতে চাই, তাহলে কি হচ্ছে দেখো এখান থেকে, তাহলে আমরা এটা বের করে নিয়েছি যে R1 তার স্কোয়ার আর R2 তার স্কোয়ার সমান L2 বাই L1 হচ্ছে। এবার আমাদের রোধটা অন্তিম আর প্রথম, তাহলে R1 বাই R2 বের করবো। তাহলে রোধ যদি হয়, প্রথমে উপরের রোধটা দেখো, তাহলে আমরা উপরের রোধ লিখবো, দুজনেরই রোটা সেম, সুতরাং রোটা আমরা লিখছি না দেখো। তাহলে তখন আমরা কি লিখবো, R1 এর জন্য L1 বাই কি হবে, পাই R1 তার স্কোয়ার হবে, তাই না। আর নিচে যেটা রোধ আছে এটা নিচে লিখবো, তাহলে নিচে রোধ কত হবে, L2 বাই কি হবে বলো, বাই R2 তার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা উপরে দাঁড়াচ্ছে R1 বাই R2 ইকুয়াল টু L1 বাই পাই R1 তার স্কোয়ার গুণিত এখানে কি হবে, তাহলে পাই R2 তার স্কোয়ার বাই 2L1। দেখো কি হবে, 2L1 হবে না, তাহলে পাই পাই কেটে যাবে, ঠিক আছে। L1 L1 ও কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে একবার দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে R1 বাই R2 ইকুয়াল টু, উপরটা কি হচ্ছে R2 স্কোয়ার বাই R1 তার স্কোয়ার, সিম্পল ব্যাপার, তাই না। আর এদিকে দেখো R2 স্কোয়ার বাই R1 এর স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে, তার মানে এখানে R1 তার R2, একে উল্টে দিচ্ছে, R2 তার স্কোয়ার বাই R1 তার স্কোয়ার ইকুয়াল টু, উপরে কত চলে যাবে উল্টে দিলে L1, আর নিচে কত আসবে 2L1, L1 কেটে গেল তোমার 1/2। তাহলে এইটাকে 1/2 যদি করি তাহলে আমার কত হবে, 1/2 টা হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে 6/R2 ইকুয়াল টু 1/4, তাহলে R2 ইকুয়াল টু কত হলো, 24 ওহম, ঠিক আছে। আমরা এইভাবেই অঙ্কটাকে সহজে করে, শ্রেণী সমবায় কিছু না, শ্রেণী সমবায় যা আছে তুল্য রোধটা যোগ করতে হবে, সমান্তরাল সমবায় তুল্য রোধ যদি দুটো দিয়ে দেয়, উপরে গুণ করে লিখবো, নিচে যোগ করে লিখবো, একদম সহজ, ঠিক আছে আমাদের। এবার বলেছে দেখো 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে যদি সমান দুই ভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাহলে 10 ওহমের একটা রোধ ছিল, তাকে আমরা মানে তার ছিল, সেই তারটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে রোধটা কি হয়ে যাবে, 10 ছিল প্রথমে, সেটা এখন ভাগ করে দিয়েছি, মানে দুই ভাগে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে কি হয়ে গেছে, কিসে যোগ করেছি আমরা, সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। ভালো কথা, সমান্তরাল সমবায়ের কি হয়, এ আর বি, এদের এ আর বি পয়েন্টের বিভব পার্থক্য কি হয়, সেম হয়। সমান্তরাল সমবায়ের সব থেকে মানে জিনিস যেটা মনে রাখবে, সেটা এদের বিভব পার্থক্য সব সময়তেই কি হবে, সমান হবে। এটা কিন্তু সব সময় খেয়াল রাখবে, কি বললাম, সমান্তরাল সমবায়ে সব সময় বিভব পার্থক্য সমান হবে, এটা তোমরা মনে রাখবে। এখানে আর এখানে বিভব পার্থক্য বি হয়, আগের দিন আমরা ডেরিভেশন করেছিলাম, সেখানে দেখিয়ে দিয়েছিলাম বিভব পার্থক্য কিন্তু সেম হয়। আর শ্রেণী সমবায়ে কে সেম হয়, শ্রেণী সমবায়ে কিন্তু তড়িৎ প্রবাহ সেম হয়, মানে সবার মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ যায়, এটা মাথায় রাখবে। কি বললাম, শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ মানে আই, হ্যাঁ, আর ইয়ে তোমার এইখানে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ কি হবে, সেম হবে। তাহলে এইটা 5 হয়ে গেছে এখন, 5 ওহম, কারণ দুই ভাগে ভাগ করেছি, 5 ওহম। আর সমান্তরাল সমবায়ের কি সূত্র, দুটো যদি হয়, দুটোর ক্ষেত্রে আমরা কি জানি, আর পি ইকুয়াল টু, উপরে কি করে লিখবো, আমরা গুণ করে লিখবো, 5 গুণিত 5, আর নিচে কি করে লিখবো, যোগ করে
5 গুণিত 5, তাহলে উপরে কত হবে 25, নিচে কত হবে 10, 10 মানে দশমিক, 1 ঘর সরবে মানে 2.5 ওহম, তাই না? একদম সিম্পল ব্যাপার। পরে কিন্তু যে এইটার সাথে ওই দুটো তিনটে সূত্র মিলিয়ে অঙ্ক দিচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট যে ফর্মুলার অঙ্ক সেই ফর্মুলাতেই কিন্তু পরীক্ষায় দেবে, কারণ এখানে অনেক বিগত বছরের প্রশ্ন আছে যেগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দুটি 10 ওহম রোধের শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, তাহলে দুটি 10 ওহম রয়েছে যারা শ্রেণীতে আছে। আচ্ছা, শ্রেণীতে থাকা মানে এরকম ভাবে আছে, এটাও 10 এটাও 10। এবার সমবায়টি, এই যে সমবায় তৈরি হয়েছে এটা 20 ওহম রোধের সাথে যুক্ত করেছে সমান্তরালে, তাহলে এইটাকে আবার 20 ওহমের একটা সমান্তরালের সাথে যুক্ত করা হয়েছে। এটা এ আর এটা বি, তাহলে এটা 10 এটা 10, আমি আর ওহম গুলো দিচ্ছি না, তোমরা দেখে নাও। আচ্ছা বলো তো, এই যে দুটো আমরা শ্রেণীতে যুক্ত করেছি, তাহলে এদের যে তুল্য রোধ কত হয়ে যাবে বলো তো? 10 প্লাস 10 হয়ে যাবে না? তুল্য রোধ কি হবে? 10 প্লাস 10 20 ওহম হবে না? দেখো তোমরা একবার। সিরিজের মানে এস মানে সিরিজ, সিরিজ মানে শ্রেণী, শ্রেণী সমবায় কি হয়? এটা তো শ্রেণীতে, এদের বের করে নিয়েছি। এবার তাহলে পুরো পিকচারটা তোমরা একবার ভাবো, তুল্য রোধ মানে কি? যতগুলো রোধ আছে সবাইকে বাদ দিয়ে একটা রোধ হিসাবেই ধরবো। তাহলে এই উপরে দুটো রোধ ছিল, এখন দুটো রোধ ভাবছি না, এদের তুল্য রোধ কত? একটা রোধ হিসাবেই দেখবো, এবং সেই রোধের মান কত? 20 ওহম। তাহলে উপরেও 20 ওহম, নিচেও 20 ওহম, কিন্তু এই 20 আর এই 20 এখন কিসে আছে? সমান্তরাল আছে। তাহলে সমান্তরালের সূত্র আমরা যদি দুটো হয় তাহলে আমরা কি লিখি? আর পি ইকুয়াল টু কি লিখি? দুটোকে গুণ করতে হবে, উপরে উপরে আমরা গুণ করে লিখবো, আর নিচে আমরা কি করে লিখবো? যোগ করে লিখবো। তাহলে এটা কত হয়ে যাবে? 400, আর নিচে কত হয়ে যাবে? 40, তার মানে কত হবে? 10। তাহলে আর পি ইকুয়াল টু কত হলো? 10 ওহম। আমি আঁকছি না, বইতে অনেক সময় ছবি এঁকেই অঙ্ক করতে দেবে, ঠিক আছে? আর অনেক সময় কি বলে দেবে ছবি না দিয়ে, এই যে আমরা যে বলছি না 10কে 5 মানে দুটো ভাগে সমান ভাগে ভেঙে নিয়েছি, এইখানে যেমন বললাম দুটো 10 শ্রেণী সমবায় আছে, এবং ওই যে সমবায়টা দুজন মিলে তৈরি করেছে শ্রেণী, সেই শ্রেণীটা আবার একটা 20 সাথে সমান্তরাল আছে, এরকম লিখেও অনেক সময় অঙ্ক দিতে পারে। যেমন লিখে দেবে, আমরা সেরকম ভাবে ছবি কি করবো? তৈরি করে নেবো। হ্যাঁ, এরপর আমাদের কি বলেছে? একটা ছবি দিয়েছে। আচ্ছা দেখো তো, এই যে ছকের মতো আছে, এটা কিভাবে আছে? সমান্তরাল। আর কেউ যদি কি থাকে? সমান্তরালে থাকে, এবার ভালো করে খেয়াল করে দেখো, এরা দুজন কি সমান্তরাল? আর সমান্তরালে যদি থাকে তখন আমরা কি করবো? এদেরকে, সমান্তরাল দুটোকে কি করব? আগে এদের তুল্যরোধ বের করে নেবো। তুল্যরোধ মানে কি? সমান্তরালের তুল্যরোধ মানে দুটো দেওয়া আছে, দুটো দেওয়া থাকলে আমরা কি করবো? উপরে গুণ করে নিচে যোগ করে। তাহলে 20 গুণিত 20, একটু আগে আমরা করলাম, করে কত পেয়েছি? 10 ওহম পেয়েছি। এটা তো একটু আগে আমরা করলাম না, করে কত পেয়েছি? 10, 20 প্লাস 20 সমান কত হচ্ছে? 10 ওহম হচ্ছে। তাহলে এই 10 ওহমটা ভালো করে দেখো, এই দুজনের তুল্য রোধ, দুজনাকে সরিয়ে দিয়ে এখন তো একটা রোধ বের করবো, সেটাকে আমরা তুল্য রোধ বলছি। তাহলে 10 ওহম তুল্য রোধ। এবার দেখো, তাহলে এইটাকে যদি আমরা সরিয়ে দিই, সরিয়ে দিয়ে আমরা কত পেয়েছি? এখানে 10, এখানে 10, এখানে 10, তাই না? এটা 10, এটা 10, এটা 10, এটা বি, এটা কি এ, তাই না? এটা বি, এটা A। তাহলে এই 10 তিনটে কিভাবে আছে? এবার দেখো, শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে মানে কি করবো? যোগ করবো। তাহলে 10 প্লাস 10 প্লাস 10 মানে কত? 30 ওহমের উত্তর হয়ে যাবে। এতটাই সিম্পল ছিল। এটা ছবি থেকে একটা, এটা একটা ক্রিয়েটিভের মতো করে কায়দা করে দিয়েছে, এখান থেকে একে ধ্যান করে দিয়েছে। দেখে মনে হচ্ছে রে বাবা এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম, দেখে মনে হচ্ছে এই রে এটা আবার কি জিনিস দিয়ে দিয়েছে? কিছুই জিনিস না, দিচ্ছি। একটু আমি কি বললাম? সমান্তরাল সমবায়ে কিন্তু আমাদের বিভব পার্থক্য একই থাকবে, এবং সমান্তরাল সমবায়ে দুটো মাত্র আমরা বিন্দু পাই, ঠিক আছে? এবার দেখো এখানে এ আর বি বিন্দু, বিন্দু দুটোই পাচ্ছি তো। শ্রেণী সমবায়ের ডেরিভেশন যখন করেছিলাম, দেখো প্রত্যেকটা রোধের পাশে পাশে একটা করে আমরা কি পেয়েছিলাম? বিন্দু পেয়েছিলাম, কারণ ওর রোধগুলো, ওর যে প্রবাহ মাত্রা হয় সেই প্রবাহ মাত্রাগুলো সেম থাকে, কিন্তু ওর ভিতরে যে বিভব পার্থক্য তৈরি হয়ে যায় সেটা আলাদা হয়ে যায়। এর ক্ষেত্রে দেখো এ পয়েন্ট আর বি পয়েন্ট পেয়েছি, মানে এর মাঝখানে যত রোধ আছে সব রোধের ভিতরেই কিন্তু বিভব পার্থক্য কি সেম, আর এটা তখনই সম্ভব যদি ওরা কিসে থাকে? সমান্তরাল। তাহলে আমার ছবি যাই দেখ না কেন, আমার বোঝার নিয়ম কি বললাম? যদি এ আর বি এরকম মাত্র দুটো বিন্দু দেয়, তার মধ্যে 1 লাখ, 10 লাখ, 50 লাখ যত রোধই দিক না কেন, তাদের বিভব পার্থক্য কি হবে? সেম হবে। আর যেহেতু বিভব পার্থক্য সেম হবে, তার মানে এরা সমান্তরাল সমবায় আছে, দেখতে যেরকমই হোক না কেন। তাহলে দুটো বিন্দুর যদি পরীক্ষায় দেয়, তার মানে তারা সমান্তরাল সমবায় আছে 100%। তাহলে এরা সমান্তরালে আছে, এদের যদি একটু ভালো করে আমরা এখানে কত হবে? 1/1 হবে, প্লাস 1/2 হবে, প্লাস 1/3 হবে, এটা সমান 1 আর পি জানি। এবার এদের লসাগু কত হয়? নিচে 6 হবে, লসাগু এটা 3 হচ্ছে, মানে 3 প্লাস 2 প্লাস কত হবে? 1, 3 দিয়ে 5 আর একে, আচ্ছা এটা 3 হবে কেন? 6 একে 6, এটা 6 হবে, এটা 6 হবে, এটা 2 3 6, এটা 3 হবে, আর এটা 3 2 6, এটা 2 হবে। তাহলে 6 3 11, 11 বাই কত হবে? 6। তাহলে এটা 1 বাই আছে, একে উল্টে দাও আরপি বের করার জন্য, এটা উল্টে যাবে, মানে এটা উল্টে যাবে, 6 বাই কত হবে? 11, 6 বাই 11ই তোমাদের কি আসবে? এত ওহম অ্যান্সার আসবে। এটাকে তোমরা দশমিকে কনভার্ট করে নিতে পারো। অবশ্যই মনে রাখবে, প্রশ্ন থেকে কিন্তু প্রশ্নের টাইপটা বেশি ইম্পর্টেন্ট, আমি টাইপের উপর বেশি জোর দিচ্ছি। প্রশ্ন কিন্তু এই 6 1 2 3 এর বদলে 5 6 7 আসতে পারতো,
1 4 3 আসতে পারতো, কিন্তু টাইপ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এরপরে আমাদের ছবিগুলো হয়ে গেছে। এরপরে আমরা যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে আমাদেরকে আর দুটো জিনিস করতে হবে। আচ্ছা, এই রোধাঙ্ক থেকে আমরা অঙ্ক করেছিলাম, মনে আছে? এই যে রোধাঙ্কের যে অঙ্কগুলো দিয়েছে, এইখান থেকে আমরা একটাই অঙ্ক করালাম না, এই টাইপের অঙ্ক আর দেবে না। এবার সিম্পল ব্যাপার, কিন্তু এই টাইপের অঙ্ক যাই দিক না কেন ওদের আয়তনটা সেম থাকবে। আয়তন কেন আমরা সেম করছি? কারণ এই যে এরিয়া আছে না, এরিয়ার ফর্মুলা কি হয়? পাই আর স্কোয়ার হয়। এরিয়ার ফর্মুলাটা কি হয়? পাই আর স্কোয়ার, কারণ এরিয়া তারের সাধারণত কি হয়? গোল হয়। সেই জন্য এই এই যে এইটা, এই যে আর রোধ ধরো আমাকে দিয়ে দিয়েছে রোধের অনুপাত, দুই দিকের অনুপাত, সেখান থেকে আমরা এর অনুপাত বের করতে পারবো। অনেক সময় এইটার অনুপাত আর রোধাঙ্কের অনুপাত দিয়ে দিয়েছে, তখন আর এর অনুপাত বের করতে পারবো। অনেক সময় আর এর অনুপাত দিয়েছে, এইটার অনুপাত আমরা জানি না, এই ফর্মুলাটা থেকেও প্রশ্ন এবার আসার সম্ভাবনা আমার মনে হয় একটু কম। ঠিক আছে, সেই জন্য আমি একটাই মাত্র প্রশ্ন করে দিয়েছি, যেটা দুজনেরই আয়তন সেম। তাহলে দুজনের আয়তন সেম দিয়ে যেটা করবো ওই টাইপের অঙ্কই আসবে, ওই একই সূত্রকে কাজে লাগিয়ে যত রকমের অঙ্ক আসে সব কিন্তু করা সম্ভব। দিয়ে দেবো আলাদা আলাদা করে, ওর এখনই বলে দেবো। সেখান থেকে তোমরা ওর যে তুল্যরোধগুলো রয়েছে সেটা বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা বের করবো কি? আমরা বের করবো কাকে? আমরা বের করবো হচ্ছে তোমার রোধগুলো কি ছিল। তাহলে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতো ব্যাপার। ঠিক আছে, এর তুল্যরোধ কত বলা আছে? 9। আচ্ছা, শ্রেণী সমবায়ের তুল্যরোধ কিভাবে হয়? R1 প্লাস R2 কিভাবে বের করছে দেখো। দুটি পরিবাহী বলেছে না, ধরি পরিবাহী দুটি, এবার লিখবে তোমরা, আমি কিন্তু লিখে করাচ্ছি না। ধরি পরিবাহী দুটি রোধ হচ্ছে R1 আর R2। তাহলে এদের যোগ করলে 9 হবে, কারণ শ্রেণী সমবায়ের তুল্যরোধ এইভাবে বের করি। সমান্তরাল সমবায়ের তুল্যরোধ আমরা কি বের করি? R1 গুণিত R2, কি বের করি বলো? R1 গুণিত R2 বাই R1 প্লাস R2, এটা বের করি। এইটা আমাকে কত বলে দিয়েছে? এইটা আমাকে বলে দিয়েছে যে 2 ওহম। এটা আমাকে কত বলেছে? 2 ওহম বলে দিয়েছে। তাহলে এইটা যদি আমাকে 2 ওহম বলে দেয়, তাহলে একবার দেখো এই প্লাসের মানটা আমরা এখানে লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা বসাই R1 ইন্টু R2 বাই কত, 9 ইকুয়াল টু 2 বাই 1। এবার একটা দাগের নিচে থাকলে কোনাকুনি গুণ হয়, তাহলে R1 R2 ইকুয়াল টু 9 দুগুণে 18 বেরোচ্ছে। ঠিক আছে, এটা কত বেরিয়েছে? 18। এবার আমাকে কি বের করতে বলেছে? R1 আর R2। ঠিক আছে, এটা দেখো তোমরা যে দ্বিঘাত সমীকরণ করেছিলে মনে আছে? সেখানেও কিন্তু আমাদের এইটা আলফা প্লাস বিটার মান আমাদের জানা আছে, আলফা ইন্টু বিটার মান জানা আছে। তাহলে আলফা মাইনাস বিটা বের করলে তবে আলফা আর বিটা বের করতে পারতাম। এখানেও সেম কাজ করবো, আমরা R1 মাইনাস R2 বের করবো। আমরা ফর্মুলা কি জানি? R1 মাইনাস R2 যদি তার স্কোয়ার করি, তাহলে আমাদের কি হয়? R1 প্লাস R2 তার হোল স্কোয়ার মাইনাস কি হয় বলতো? মাইনাস 2 -4 হয়। হ্যাঁ, -4 R1 R2 হয়, তাই না? -4 R1 R2 হয়। এবার দেখো R1 প্লাস R2 এর মান কত? 9। আর R1 মাইনাস R2 ইকুয়াল টু কত? 3। এটাকে করো, এটা কেটে গেল, তাহলে এখানে 2R1 ইকুয়াল টু 9 এর 3 12। তাহলে R1 ইকুয়াল টু কত? 6। তাহলে R2 ইকুয়াল টু কত হবে? R1 প্লাস R2 ইকুয়াল টু কত? 9। তাহলে এখান থেকে R1 প্লাস 6 ইকুয়াল টু কত? 9। তাহলে R1 ইকুয়াল টু কত? 3। দেখতে পেলে আমরা কত সহজভাবে বের করে দিলাম অঙ্কটাকে, কতটাই সহজ, এতটাই সহজ। তাহলে আমাদের তুল্যরোধ বের করা শিখেছি, শ্রেণী সমান্তরাল সমবায় ছবি দিয়ে যে অঙ্কগুলো করে সেগুলো করা শিখেছি। এরপরে আমরা শিখলাম হচ্ছে এখান থেকে শ্রেণী আর সমান্তরাল সমবায় কি আছে, যদি ওরা তুল্যরোধটাই বলে দেয় তাহলে আমাদের হচ্ছে কিভাবে আমরা R1 R2 মানে রোধগুলো বের করব। এখানে আমি 9 আর 2 দিয়েছি, কোনো কোনো অঙ্কে দেখবে একটু অন্যরকম থাকবে। আচ্ছা, খেয়াল রাখবে, যেটা আমার মনে হচ্ছে আমি আর করালাম না, সেটা হচ্ছে এই শ্রেণী বা সমান্তরাল সমবায়ের মধ্যে যে কোনো একটা দেখবে ভগ্নাংশ আকারে দিয়ে দিয়েছে, এটা 2 না দিয়ে দিল 3/2 বা 2/3 বা 5/7, এরকম টাইপের কিছু এটা দিয়ে দিল বা এটা দিয়ে দিল, যে কোনো একটা দিতে পারে। ওই 5/7 দিক আর 2/3 দিক, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও গেল। তাহলে রোধ মোটামুটি আমাদের হয়ে গেল। এবার আমরা একটা অঙ্ক করাবো, এই যে অভ্যন্তরীণ রোধের সূত্র লিখেছি না এইখান থেকে। এখান থেকে প্রশ্নটা কি বলেছে, যে তড়িৎচালক বল 2.1 বিভব হলে, মানে ভি হলে, হ্যাঁ ভোল্ট হলে, তাহলে তড়িৎচালক বল মানে আমাকে দেখো মান বলে দিয়েছে। আচ্ছা, এটাও মোটামুটি 85% ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো ই সমান বলে দিয়েছে যে 2.1 ভোল্ট। এবার বলছে অভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে, মানে ছোট হাতের আর বলে দিয়েছে 0.1 ওহম। বলে দিয়েছে বর্তনীর তড়িৎদ্বার দুটির একটি রোধের সাথে যুক্ত করলে তাহলে বিভব পার্থক্য, এখানে বিভব পার্থক্য বলেছে কিন্তু, মানে ভি বলে দিয়েছে, ভালো করে দেখো, বিভব প্রভেদ বলে দিয়েছে 2.08 ভোল্ট বলে দিয়েছে। হ্যাঁ, এবার আর এর ভ্যালুটা কিন্তু আমাকে বের করতে বলেছে। দেখো এই পুরো সূত্রে আমরা যে সূত্রটা জানি ই ইকুয়াল টু আর প্লাস আর, এই সূত্রে দেখো একটা জিনিস কিন্তু আরো রয়েছে, সেই জিনিসটা কিন্তু এরা কিন্তু বলে দেয়নি। একটা জিনিস লক্ষ্য করে দেখো কি রয়েছে বলতো। দেখো ইটা তো এখানে রয়েছে, দেওয়া আছে, আটটা দিয়েছে, ভি নেই, অথচ ভি এখানে দেওয়া আছে। ঠিক আছে, গেল, আমার কোনো অসুবিধা নেই। আর এইখানে আই এর ভ্যালুটা দেখো দেওয়া নেই, তাহলে যা দেওয়া নেই সেটাকে বের করবো। তাহলে এখানে ভি দিয়েছে কেন দেখো, তাহলে আই আর প্লাস বড়তের আই ছোটতের আই, এটাকে আমি কি বলেছিলাম? নষ্ট ভোল্ট। পরীক্ষার সময় যদি নষ্ট ভোল্টের অঙ্ক দেয়, মানে এইটা পুরোটাকে বের করতে দিচ্ছে, এটা মাথায় রেখো। হ্যাঁ, আচ্ছা দেখো তো ভি ইকুয়াল টু আই আর আমরা আগে পড়েছি না, তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? ই ইকুয়াল টু ভি প্লাস আই আর দেওয়া আছে না, একটু ভালো করে লক্ষ্য করো তো। তাহলে এখানে ই সমান কত? 2.1, ভি সমান কত বলেছে? 2.08, প্লাস আই এর মান তো আমার কাছে নেই, তাহলে বের করবো।
আইটা তো দেওয়া নেই, তাই না? তাহলে আইটা বের করবো, আর ছোট হাতের আটটা দেখো দেওয়া আছে কত, 0.1। এবার তোমরা ভালো করে একবার করে দেখো যে 0.1 বড় হাতের আই, ঠিক আছে, এইটা ইকুয়াল টু আমরা এইটাকে এইদিকে যদি নিয়ে যাই বিয়োগ করি তাহলে আমাদের কত হবে, 2.1 বিয়োগ 2.08। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আই ইকুয়াল টু এটাকে বিয়োগ করো, কত হচ্ছে দেখো তো, ঠিক আছে, 0.02 হচ্ছে, তাই না? আর একে আমরা 0.1 দিয়ে ভাগ করবো, সিম্পল ভাবে ভাগ করো, উপরের দশমিক নিচের দশমিক উঠে যাবে, তাহলে উপরে কত হবে 2 আর নিচে কত হবে 100, গুণিত নিচে কত হবে 1, উপরে কত হবে তাহলে 10, শূন্য শূন্য কেটে গেল, 2 5 কত 10। তাহলে আই ইকুয়াল টু আমরা কত পেলাম, এত 1/5 অ্যাম্পিয়ার পেয়েছি, তাই না? কিন্তু আমাকে অঙ্কে কি বলেছে, আর এর ভ্যালু বের করতে, সিম্পল ব্যাপার, আমরা কি জানি ভি ইকুয়াল টু আই আর, এটাই তো করছিলাম এরকম। তাহলে এখান থেকে ভি বলে দিয়েছে কত 2.08 ইকুয়াল টু আই বলে দিয়েছে কত 1/5, তাই না? আর এদিকে আর এর ভ্যালু কত বলে দিয়েছে, আর এর ভ্যালু তো বের করতে বলেছে, গণিত তাহলে আর, এটার নিচে কত আই। তাহলে আমরা এবার কি করবো, কোনাকুনি গুণ করবো, গুণ করো কোনাকুনি গুণ করলে আর এর ভ্যালু কত আসবে, আর ইন্টু ওয়ান মানে আর, আর এটার সাথে এটা গুণ করলে 5 আর কত হচ্ছে 40, ঠিক আছে, আর এদিকে 5 দুগুণে কত হচ্ছে 10, তাহলে 10.4 হচ্ছে, কত হচ্ছে 10.4 ওহম, ঠিক আছে, এটা আমার 10.4 ওহম, এতই আমার অ্যান্সার হবে, সিম্পল ব্যাপার। এই অঙ্কটায় আমি কিন্তু কি বের করেছি, আর বের করেছি। এই অঙ্কটাকে তোমরা আরেকবার নিজেরা তৈরি করে দেখো, ধরো এই অঙ্কটা আমার পরীক্ষায় দিয়ে বলে দিয়েছে, বিভব পার্থক্যটা তো এখানে বলা আছে, ই বলে দিয়েছে, আর বলে দিয়েছে, ভি বলেনি। এখানে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই হয়তো বলে দিয়েছিল, কিন্তু এখানে বলেছিল বিভব পার্থক্যটা বের করো, সেম কেস। এই যদি নষ্ট ভোল্টের অঙ্ক দেয়, মানে এখান থেকে অভ্যন্তরীণ তড়িতের অঙ্ক দেয়, তাহলে শিওর এই দুটো অঙ্ক মানে এই সূত্রটাকে আর এই ভি ইকুয়াল টু আই এর ওহমের সূত্রটাকে কাজে লাগিয়ে এখানে অঙ্ক হবে। তোমাকে কোনো জায়গায় হয়তো এই সূত্রটা কাজে লাগিয়ে ভি আর বা কিছু একটা বের করতে হতে পারে, দিয়ে এখানে পুট করে এর কারণ একটা ভ্যালু বের করতে হতে পারে, বা এইখানের সূত্রটাকে কাজে লাগিয়ে এইখানে একটা বের করতে হতে পারে। সিম্পল ব্যাপার, কোনো একটাকে বাদ দেবে, বাকিগুলো সব দেওয়া থাকবে, দিয়ে বলবে বের করো কোন সূত্র দুটো কাজে লাগাবো, এই দুটো। এই টাইপের অঙ্ক এবার আসার সম্ভাবনা একটু কম আছে, সমান্তরাল শ্রেণী সমবায়ের সম্ভাবনা একটু বেশি। এই প্রশ্নটাতে বলে দিয়েছে, ধরো যে প্রথম প্রশ্নটার মতো 40 ভোল্ট আর 40 ওয়াট আর 220 ভোল্টের, আর 60 ওয়াটের আর 220 ভোল্টের একটা আমার কাছে কি আছে, ইয়ে আছে, রোধ প্রবাহ মাত্রা আছে, যেহেতু জিনিস আছে। ভালো করে দেখো, ওয়াট মানে কি তড়িৎ ক্ষমতা, ওয়াট মানে কি তড়িৎ ক্ষমতা, 220 এগুলো কি ভোল্ট। এবার বলা আছে এর মধ্যে আমি যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে কে ভালো জোরে জ্বলবে, আর আমি যদি ইয়েতে যুক্ত করি, কি বলে ওকে, সমান্তরালে যুক্ত করি, তাহলে কে ভালো জ্বলবে। সিম্পল ব্যাপার, ভালো জ্বলার জন্য একটাই রাস্তা, যে কার রোধ বেশি, যার রোধ বেশি হবে সে হিট বা তাপ বেশি দেবে, আর তাপ যত বেশি হবে তত কি হবে, সে বেশি ফোকাস মানে জোরে জ্বলবে। তাহলে এইখানে রোধ বের করতে হবে, রোধ বের করাটা আমি শিখিয়ে দিয়েছি, এইখানে রোধ বের করা আমি শিখিয়ে দিয়েছি। তোমরা যদি বের করো না, খুব ভালো করে দেখবে, একটু আগে আমরা এই সূত্র থেকেই বের করেছিলাম, এই যে সূত্রটা রয়েছে এই সূত্র থেকে একদম সিম্পল ব্যাপার দেখো, খুব সহজভাবে বেরিয়ে যাবে। এরও 220 ভোল্ট, এরও 220 ভোল্ট, এটা তো কনস্ট্যান্ট ধরে নাও, এর সাথে কোনো লাভ নাই, ঠিক আছে। তাহলে পি ওয়াট যার বেশি, মানে পি যার বেশি তার রোধ কি হবে তত কম হবে, তাই না? এরা কোনাকুনি কি হয়, ইনভার্স সম্পর্ক হয়। তাহলে এর দেখো পি বেশি, এর পি কি কম, তাহলে এর যেহেতু পি বেশি, তাহলে এর আরটা কি হবে, তাহলে আর টুটা দেখো কি হবে বলতো, আর টুটা দেখো ছোট হবে অটোমেটিকলি। এটা তোমরা কিন্তু ক্যালকুলেশন করবে, আমি শর্টে কাটে তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিলাম, তোমরা ক্যালকুলেশন করে দেখবে আর কি করে বের করতে হয়, তোমরা তো জানো এই সূত্র দিয়ে বের করে নেবে, ঠিক আছে। 220 গুণিত 220 বাই হচ্ছে 60, এইভাবে যেটা বের করেছিলাম একদম প্রথম অঙ্কে সেভাবে বের করে নেবে, দেখবে এইটা। এবার দেখো এখানে দুটো কেস বলেছে, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল, তাই না? দেখো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, হিটের দুটো সূত্র আমরা কিন্তু খুব ভালো করে জানি, তাই না? হিটে তাপীয় ফল সংক্রান্ত যুদ্ধ কে দিয়েছিল, জুল, যেটা এবার 100% পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এবার দেখো সেই ক্ষেত্রে আমরা যদি করি তাহলে কি পাচ্ছি, দেখো জুলের সূত্র থেকে আমরা কি পাই, এইচ ভেরিজেস আর পাই না, কি পাই, এইচ ভেরিজেস আর পাই, তাই না? কারণ আমরা কি জানি, সূত্রগুলো জানি যে এইচ ইকুয়াল টু কি হয় আমাদের বলতো, আমরা যে জুলের সূত্র জানি সেই জুলের সূত্রের ফর্মুলাগুলো আমরা কি জানি বলতো, এইচ সমান সমান আই স্কয়ার ডি আই টি, এটা আমরা জানি। এগুলো কি করে এতগুলো হয়েছিল, জুলের সূত্র করানোর সময় দুই একটা আমি করে দেখেছিলাম, বা তোমরা করে নিতে পারো, ভ্যালুগুলো বসে আই স্কয়ার মানে আই ইন্টু আই আর, আই আর মানে ভি, ঠিক আছে, এইভাবে এইভাবে সব এগুলো করো। এবার দেখো তাহলে জুলের সূত্র থেকে আমরা কি পেয়েছি, দেখো এইচ এর সাথে আমরা আর কে কি পেয়েছি, ডাইরেক্ট কি পেয়েছি বলো তো, ডাইরেক্ট কি পেয়েছি, এইটা। আচ্ছা তাহলে তুমি, অনেকে বলতে পারে যে আচ্ছা স্যার, তাহলে এইখানে যখন ভি স্কয়ার আর বাই এখানে যখন আর হয়েছে, তাহলে এইচ এর সাথে আর একটা ইনভার্স সম্পর্ক হয়। ইয়েস হয়, কিন্তু দেখো কি এখানে আইটা কি কনস্ট্যান্ট নিলে তবেই আর এর সাথে সময় একই, আর যেহেতু জুলের ইয়ে আমরা তো জানি এটা কনস্ট্যান্ট। দেখো তাহলে আই স্কোয়ারটাকে কনস্ট্যান্ট হতে হবে, আর তোমরা বলো তো শ্রেণী সমবায়ে কে কনস্ট্যান্ট হয়, আর আই কনস্ট্যান্ট হয়, এটা এই জন্য ওইখানে এত বারবার আমি বলছিলাম যে আই যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো এইচ এর সাথে আর যত এইচ বাড়বে তত আর বাড়বে, আর যত আর বাড়বে তত এইচ বাড়বে। তাহলে আর কার বেশি, আর 1 এর বেশি। তাহলে আর 1 কি বড় কার থেকে, আর 2 এর থেকে। তাহলে আর 1 যদি বড় হয়,
R1 যদি বড় হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এর তাপও কি হবে, বেশি উৎপন্ন হবে। তাপ বেশি উৎপন্ন হবে এই কথাটার মানে কি? তাপ বেশি উৎপন্ন হবে এই কথাটার মানে হচ্ছে, ভালো করে বোঝো, এ কিন্তু উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে শ্রেণী সমবায় দিলে কিন্তু এই বাল্বটা বেশি জোরে জ্বলবে। আর যখন আমরা সমান্তরাল সমবায় দেব, তখন দেখো সমান্তরাল সমবায় আমাদের কি কনস্ট্যান্ট হয়? সমান্তরাল সমবায় আমাদের কিন্তু ভালো করে মনে রাখবে কনস্ট্যান্ট হয় কি? ভি। আর ভি কনস্ট্যান্ট হলে এই সূত্রটা কাজে লাগবে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এইচ ভ্যারিজেস 1/r। তার মানে আমার যার রোধ সব থেকে কম সে কিন্তু বেশি তাপ তৈরি করবে। আর রোধ সব থেকে কম কারে বেশি? H2 এর কম। তাহলে H2 এর যদি রোধ কম হয়ে যায়, H2 এর রোধ কম মানে কিন্তু H2 কি হবে? বেশি জোরে জ্বলবে। ঠিক আছে? এটা একটু প্যাচালো টাইপের, তোমরা একবার ভালো করে দেখে নিও। দেখে তোমরা বের করে দেখো R1 R2 এর মধ্যে কে বড়। আসল থিওরি আমি বলে দিয়েছি, যেই বড় হোক না কেন, এই ক্ষেত্রে কি বললাম, 1000% শিওর এই অঙ্কটাই পরীক্ষায় দেবে। সেটা তোমরা সবাই করেছো। সব থেকে সহজ অঙ্ক, যে আমার বাড়িতে বা কোনো বাড়িতে বা কোনো গৃহস্থলিতে বা কোথাও যদি 3টে বাল্ব জ্বলে, 40 ওয়াটের বাল্ব জ্বলে, 2টো পাখা চলে, 80 ওয়াটের পাখা হয়, একটা মোটর চলে, জল পাম্পের মোটর, যেটা হচ্ছে 200 ওয়াটের হয়, এরকম যদি চলে এবং ওরা যদি প্রতিদিন চলে 5 ঘন্টা করে, তাহলে 1 মাস পরে কত তড়িৎ শক্তি সে ব্যয় করবে? এই একটা প্রশ্ন। এরপরে আরেক স্টেপ এগিয়ে অঙ্কে দিয়ে দেয়, যদি প্রতি স্টেপে যদি কি হয়, 5 টাকা করে প্রত্যেক ইউনিটের জন্য খরচ হয়, তাহলে সে কত টাকা খরচ করছে। এটাকে আমরা কি বলি? বিওটি এর অঙ্ক। এটাই পরীক্ষায় আসবে, এই অঙ্কটাই পরীক্ষায় দেবে। তোমরা যে কোনো জায়গায় 1000 জায়গায় করেছো, সেখান থেকে তোমরা করে নিও। আমি শুধু এখান থেকে একটা অঙ্কই তোমাদের করিয়ে দেবো, তোমরা সেটা দেখো। হ্যাঁ, আমার কাছে যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নে দেখো কি বলেছে, দুটি 60 ওয়াটের বাতি রয়েছে। তাহলে দুটি বাতি রয়েছে কত? 60 ওয়াট। ঠিক আছে? এবার বলেছে দুটি 80 ওয়াটের পাখা রয়েছে। ভালো কথা, দুটি রয়েছে 80 ওয়াটের পাখা। বাতি ও পাখা দৈনিক 5 ঘন্টা করে চলে। তাহলে এও কতক্ষণ চলে? 5 ঘন্টা। এও কতক্ষণ চলে? 5 ঘন্টা। এটা দৈনিক চলে, কিন্তু এটা একদিনের হিসাব চলছে। ঠিক আছে? এটা একদিনের হিসাব চলছে। ভালো করে বুঝবে, এটা একদিনের হিসাব। তাহলে আমি মোট কত খরচ হচ্ছে আমার দেখো, 5 দুগুণে 10। ঠিক আছে? 10 আর 6 মানে 600, প্লাস এটা হচ্ছে 8 দুগুণে 16, 5 16, 80, 800। তাহলে 8 হচ্ছে 1400। তাহলে এত হচ্ছে আমার কি হচ্ছে বলতো? প্রতিদিন খরচ করছে। এবার আমি যদি 1 মাস চালাই, তাহলে আমি এত ওয়াট, তাই না? এত ওয়াট আওয়ার্স খরচ হচ্ছে আমার। ভালো করে দেখো, এত ওয়াট আওয়ার্স খরচ হচ্ছে। আর এই এত ওয়াট আওয়ার, এগুলোর এককগুলো তোমরা সব করেছো, তড়িৎ ক্ষমতার ব্যাপারে আমি যাচ্ছি না। এত ওয়াটস আওয়ার খরচ হচ্ছে। এরপরে বলেছে যে 30 দিন চালাচ্ছি, তাহলে এইটাকে আবার 30 দিয়ে কি করবো? গুণ করতে হবে। তাহলে এত ওয়াট আওয়ার্স খরচ হবে। তার মানে এখানে হচ্ছে 1 2 3টে শূন্য, 3 14 42, এত ওয়াটস হবে। ঠিক আছে? এবার একে আমরা কি করতে হবে? বিওটি একক নিতে হবে না? বিওটি এককে বের করবো, তবেই তো ইউনিট বলি আমরা, তাই না? তবে ইউনিট বলি। তাহলে বিওটি বের করতে গেলে কি করতে হয়? কিলোওয়াট বানাতে। আর কিলোওয়াট বানাতে গেলে একে কি করতে হবে বলতো? 1000 দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। ভাগ দিলে এটা আমাদের কি হলো? কিলো ওয়াট আওয়ার্স। মানে 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, তাহলে 42 কিলো ওয়াট আওয়ার্স। বা এটাকে আমরা 42 বিওটি বলে থাকি। যে ইউনিটে আমাদের বাড়িতে কারেন্ট আছে সেই ইউনিটই এটা। কিন্তু এখানে অঙ্ক শেষ হয়নি। অনেক অঙ্কে এইটুকুই বের করতে দেবে, কত তড়িৎ শক্তি ব্যয় হয়েছে বা খরচ হয়েছে, এটা পেয়ে ফেলো। এরপরে এক ধাপে গিয়ে অঙ্কে অনেক সময় দিয়ে দেয় যে 4 টাকা করে প্রতি ইউনিট হলে কত খরচ হয়েছে। সিম্পল অঙ্ক। তাহলে 4 টাকা প্রতি ইউনিট যদি হয়, 4 টাকা প্রতি ইউনিট যদি হয়, এটাকে ইউনিটও বলে অনেক সময়, তাহলে কত হবে? 42 গুণিত 4, 8 4 4 16, 168 টাকা। তাহলে আমি 1 মাসে কি করলাম? কারেন্টের জন্য খরচ করে দিই। ঠিক আছে? যারা বুঝতে পারছো না তারা একবার পিছন থেকে করে নিও। 100% কত দিয়েছি দেখে নাও, গুনে নাও। এত পার্সেন্ট শিওর অঙ্ক এটা দেবেই। যদি অন্য অঙ্ক দেয় তার সাথে এই অঙ্কটা দেবে। এই অঙ্কটা তোমরা করে যে একটা অঙ্ক করে গেলেই গাদা। ঠিক আছে? এর থেকে বেশি আর করার দরকার নেই। হ্যাঁ, এটাকে ঘুরিয়ে এই যে যতগুলো আমি দিয়েছি সেগুলোর বদলে দিতে পারে। এটাকে কঠিন করার জন্য অনেক সময় দিয়ে যায় নভেম্বর মাসে 3 দিন এটা চালালাম, ডিসেম্বর মাসের 5 দিন ওটা চালালাম। ওইসব অঙ্ক দেবে না। তোমরা সিম্পল এই অঙ্কটাই দেবে, এই অঙ্কটাই করে যেও। হ্যাঁ, এখানে ডাটা আলাদা হয়ে যেতে পারে। এখানে 2টো বাল্ব বা 2টো পাখা দিয়েছে, সাথে একটা মোটর হয়ে যেতে পারে। ঠিক আছে? আরো কিছু হতে পারে, এখানে 5 এখানে 6। কিন্তু মনে রাখবে যে এত ওয়ার্ডের এতগুলো, তাই এত হয়েছে 5 ঘন্টায় প্রতিদিন, তাই 5 দিয়ে গুণ করেছি। আর 30 দিন চলছে, তাই আমরা ডাইরেক্ট এইখানেও কিন্তু গুণ করে দিতে পারতাম, কিন্তু সেটা না করে আমি আলাদা করে পরে আবার 30 দিয়ে গুণ করেছি 30 দিন বের করার জন্য। দিয়ে সেটাকে আবার ইউনিট করার জন্য 1000 দিয়ে ভাগ করেছি, কিলোওয়াট আওয়ার্স করার জন্য, মানে বিওটি করার জন্য। সেটাকে সিম্পল লাগবে, তোমরা আরেকবার দেখে নিও। 4 দিয়ে গুণ করেছি কারণ প্রতি ইউনিট 4 টাকা করে খরচ। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের টোটাল ক্লাস ছিল। তাহলে যেটা শেষ। বন্দে মাতরম বন্ধুরা।